এবং বিভিন্ন ম্যানিপুলেশন টাইপের বা সোশ্যাল মিডিয়া ম্যানিপুলেশন টাইপের যে ইয়েগুলো আছে, যে ডিজাইন গুলো আছে, সেই ডিজাইন গুলো সাধারণত করে থাকি। অ্যান্ড ইন্টারফেসটা দেখতে মোটামুটি ফর ইলাস্ট্রেটরের মতোই একই রকম। অ্যাডোবির যতগুলো সফটওয়্যার আছে, অ্যাডোবি আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো বা ফটোশপ, ইলাস্ট্রেটর, মোটামুটি সবগুলাই হচ্ছে আমাদের ইয়ে রিলেটেড, একই ধরনের ইন্টারফেস এবং হোম পেজ গুলো থাকে। সো শুরুতে আমরা যে ইন্টারফেসটা দেখতে পাই, এখানে রিসেন্ট কিছু ফাইল থাকে, and পাশাপাশি নতুন পেজ এবং নতুন ডকুমেন্টস নিয়ে আমরা কাজ করতে পারি। সো আমি মনে করি যে আপনারা সবাই টুকটাক ফটোশপের বেসিক যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো সম্পর্কে সবারই জানা আছে, ধারণা আছে। তারপরে অনেকেই আছে একদমই নতুন, তাদের জন্য আর কি, তাদের সুবিধার্থে আমরা একদম জিরো থেকেই শুরু করব। সো নতুন ডকুমেন্টস নেওয়ার জন্য আমরা ফাইল থেকে এখানে নিউ অপশনে যাব। নিতে আসার পরে এখানে যে রিসেন্ট ডকুমেন্ট বা আদার্স যে জিনিসগুলো আছে, নতুন একটা ডকুমেন্টস নেওয়ার জন্য এখানে রিসেন্ট ডকুমেন্ট যেই লাস্ট যে ফাইলগুলো নিয়ে কাজকর্ম করা হয়েছে সেইগুলা হচ্ছে এখানে আছে। অ্যান্ড এখানে এরপরে হচ্ছে এখানে সেভ করা যদি কোনো ইয়ে থাকে, ইন্টারফেস থাকে, সেইগুলা নিয়ে সেগুলো এখানে থাকবে। তারপরে ফটোসের জন্য যদি কোনো ইয়ে করি, নির্দিষ্ট সাইজ করি, এইগুলা থাকবে এখানে। তারপরে প্রিন্টের জন্য আর্ট ইলাস্ট্রেশন, অ্যান্ড ফিল্ম অ্যান্ড ভিডিওর জন্য। সো অ্যাডোবি ফটোশপ দিয়ে কিন্তু কিছু পরিমাণে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন, তারপরে হচ্ছে মোটামুটি ভিডিও একটু টুকটাক কাটাকাটি, এই জিনিসগুলা করা যায়। সো আপনারা আগে করছেন কিনা আমি জানি না, যদি সময় পাই বা সেরকম থাকে, যেহেতু আমরা আমাদের ক্লাসের মধ্যে মোশন গ্রাফিক্স এর পার্টটা আছে। সো চেষ্টা করব ফটোশপ দিয়ে কিছু কিছু জিনিস অ্যানিমেশন করে দেখানোর, আর না হলে আমরা ফাইনালি সেটা আফটার ইফেক্টে করব। ওকে। সো যে কোনো সাইজের একটা এখান থেকে একটা ডকুমেন্টস নেই, আমাদের হচ্ছে পিএস +1। অ্যান্ড এখান থেকে ইউনিট গুলা সম্পর্কে আমরা আগে থেকেই জানি, যে পিক্সেল, ইঞ্চি অথবা সেন্টিমিটার, কি ধরনের পিক্সেল বা ইউনিট নিয়ে কাজ করতে হবে, সেই জিনিসগুলো আমাদের আগে থেকেই জানা আছে। সো এখান থেকে যে কোনো সাইজের আমরা মোটামুটি 1920 বা 1080 সাইজের হচ্ছে একটা পেজ নিব। সো ফটো ইলাস্ট্রেটরে হচ্ছে একটা জিনিস কি, পুরো জিনিসটা যেহেতু ভেক্টর গ্রাফিক্স, সেক্ষেত্রে হচ্ছে রেজুলেশন বা আপনার এই যে রাস্টার ইফেক্ট যেটা, সেই জিনিসটা কোনো কিছুতে ভ্যারি করে না। কিন্তু যখন আপনি ফটোশপে কাজ করবেন, অবশ্যই এটাকে আপনার রেজুলেশনকে একটু বেশি প্রায়োরিটি দিতে হবে। ঠিক আছে। সো রেজুলেশনকে কেন প্রায়োরিটি দিতে হবে, এখানে আপনার ইমেজের কোয়ালিটি অথবা পুরো যে ছবির কোয়ালিটি, ডিজাইনের কোয়ালিটি, সম্পূর্ণ জিনিসটাই ডিপেন্ড করবে হচ্ছে আপনার রেজুলেশনের উপর। আপনার রেজুলেশন যত বেশি হবে, তত আপনার ইমেজের কোয়ালিটি বা আপনার ডিজাইনের কোয়ালিটিটা ভালো হবে। তো রেজুলেশন সর্বোচ্চ আমরা 400 পর্যন্ত ব্যবহার করতে পারি, আর সর্বনিম্ন হচ্ছে 72 পর্যন্ত ব্যবহার করতে পারি। ঠিক আছে। সো এটা হচ্ছে রেজুলেশন। আর এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার পিসির কনফিগারেশন বলতে পারেন, অথবা আপনি পেজের সাইজ যেরকম নিচ্ছেন সেটার উপরে, অথবা আপনার কাজ রিলেট। যেমন আপনি যদি ওয়েবের জন্য কোনো কাজ করেন, যেমন একটা সোশ্যাল মিডিয়া, ছোট সাইজের সোশ্যাল মিডিয়া ডিজাইন করেন, সেক্ষেত্রে আমরা 72 রেজুলেশন নিয়ে করতে পারি। অথবা যে পিভিসি ব্যানার, যেগুলো প্রিন্টিং এলিমেন্ট, প্রিন্টিং যে পিভিসি ব্যানার যেগুলো করে থাকি আমরা, সেটার জন্য করলে আমরা 72 নিতে পারি। অথবা বাকি আদার্স যে নর্মাল যে সময়গুলো আছে, সেই সময়গুলোতে আপনি অবশ্যই 300 নিয়ে কাজ করার চেষ্টা করবেন। আর কালার মোড সম্পর্কে আমরা জানি, আমি মনে হয় আপনাদেরকে বলেছিলাম, টোটাল 5 ধরনের কালার মোড ব্যবহার করা হয়। তো এখানে দেখেন 5 ধরনের কালার মোড আছে, কিন্তু ইলাস্ট্রেটারে কিন্তু হচ্ছে ইলাস্ট্রেটারে কিন্তু আমাদের এখানে 2 ধরনের কালার মোড আমরা দেখেছিলাম, 8 জিবি হচ্ছে, 8 জিবি আর হচ্ছে সিএমওয়াই কে। ঠিক আছে। সো এখান থেকে আমরা 8 জিবি এবং সিএমওয়াই কে সম্পর্কে জানি। তারপরে গ্রে স্কেল বা আদার্স যে জিনিসগুলো আছে, ল্যাব কালার, এগুলো আমাদের খুব একটা বেশি প্রয়োজন হয় না। সো গ্রে স্কেলটা সাধারণত ব্যবহার হয় কি, যে সাদা কালো যে ইয়েগুলো আছে, সাদা কালো যে কি বলে, কিছু ডিজাইন আছে না, যে একদম সাদা কালো ডিজাইন হয়, ওই টাইপের যে কালার মোড গুলো আছে, বা ওই টাইপের যে ডিজাইন আছে, সেটার জন্য আমরা গ্রে স্কেল ব্যবহার করে থাকি। আর এখানে হচ্ছে 8 বিট, 16 বিট, 32 বিট যেগুলো আছে, এইগুলা কালার মোড চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তারপর হচ্ছে কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড আমরা সাধারণত সাদা নিয়ে থাকি। কালার প্রোফাইল SRGB বা 8 জিবি যা আছে, এগুলো আর কোনো কিছু চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে। সো নর্মালি আমরা এরকম একটা ডকুমেন্টস ক্রিয়েট করতে পারি। ডকুমেন্টস ক্রিয়েট করার পরে এখানে দেখেন ওয়ার্ক স্পেসে এসে যদি ডিফল্ট যে ওয়ার্ক স্পেসটা থাকে,
সো এরকম ভাবে হচ্ছে আমাদের ফটোশপের ডিফল্ট ওয়ার্ক স্পেস থাকে। তো ওয়ার্ক স্পেস গুলো আমাদের কাজের প্রয়োজন অনুসারে, যেমন ইলাস্ট্রেটর আমরা সাজিয়ে নিয়েছিলাম সুন্দর করে, যে আমাদের কোন কোন টুলস গুলো প্রয়োজন, কোন টুলস গুলো আমাদের প্রয়োজন নাই অতিরিক্ত, সেই জিনিসগুলো আমরা চাইলে এখান থেকে নিয়ে আসতে পারি। ঠিক আছে। সো প্রথমত হচ্ছে বাম পাশে যে এইগুলা আছে এইগুলা সম্পর্কে আমরা একটু পরিচিত হই, পুরো জিনিসটা সম্পর্কে একদম ইলাস্ট্রেটরের মতোই সিমিলার ওয়েতে আমরা এখানে এই জিনিসগুলোকে ডিফাইন বা আইডেন্টিফাই করতে পারি। সো এখানে হচ্ছে দেখেন, আমরা যদি একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি শুরু থেকে, যে বাম পাশে যে জিনিসগুলো আছে এগুলো আমরা অলরেডি আমরা পরিচিত আছি। তারপরেও এগুলোর নাম হচ্ছে টুলস বার, তারপরে হচ্ছে উপরে এগুলো হচ্ছে আমাদের মেনু, এন্ড ডান পাশে হচ্ছে টুলস প্যানেল, আর এই যে সাদা যে জায়গাটা আছে এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড। তারপরে এখানে আছে হচ্ছে কন্ট্রোল বার অথবা অপশন বার আর রুলার। তো এই জিনিসগুলো সম্পর্কে আমরা আগে থেকেই জানি। তো এখানে দেখেন আমাদের ফটোশপটা মূলত কাজ করবে হচ্ছে পিক্সেল বেস, এবং এটা মেইন কাজ হচ্ছে লেয়ার বেস। সো লেয়ারকে মেইন প্রায়োরিটি দিয়ে কাজ করবে। আমরা কি বলে ইলাস্ট্রেটরে কিন্তু কাজ করেছি, কখনো লেয়ারের দিকে খেয়াল করি নাই, বা লেয়ার কিভাবে কাজ করতেছে, কিভাবে কি আসে না আসে এই জিনিসগুলো কিন্তু কখনোই খেয়াল করি নাই। কিন্তু ফটোশপে অবশ্যই আপনাকে লেয়ার বাই লেয়ার কাজ করতে হবে, যেহেতু এখানে প্রত্যেকটা এলিমেন্টের জন্য আলাদা আলাদা লেয়ার ক্রিয়েট হয়। যেমন যদি আমরা এখান থেকে ব্রাশ নিয়ে কোনো একটা ইয়ে করি, এখানে মনে করেন যে একটু ব্রাশ দিয়ে কালার করি, দেখেন কালার করলে এখানে একটা লেয়ার তৈরি হবে। তারপরে হচ্ছে আমরা যদি এখান থেকে একটা শেপ নেই, শেপ নিলে শেপের জন্য আলাদা একটা লেয়ার ক্রিয়েট হবে। ঠিক আছে। তারপরে যে কোনো যা যা নেবেন এখানে প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা লেয়ার ক্রিয়েট হবে। সো এমন যদি হয় যে জিনিসটা আমরা হচ্ছে যখন বড় একটা প্রজেক্ট ক্রিয়েট করবো বা সোশ্যাল মিডিয়া বা কোনো একটা ব্যানার ডিজাইন করবো, তখন কিন্তু আমাদের এখানে অনেকগুলো এলিমেন্ট হবে, এবং এই প্রত্যেকটা এলিমেন্টের জন্য আলাদা আলাদা লেয়ার ক্রিয়েট হবে। এখন এই লেয়ার গুলাকে কন্ট্রোল করার জন্য আমরা সবসময় লেয়ার প্যানেলটাকে আমরা হচ্ছে করব, সবচেয়ে বড় করে রাখবো এখানে সাইডে। ঠিক আছে। সো এগুলোকে আমাদের রিঅ্যারেঞ্জ করতে হবে। সো প্রথমত হচ্ছে এই পাশে যে কালার গুলো আছে, কালার সোয়াস গ্রেডিয়েন্ট প্যাটার্ন যা যা আছে এই জিনিসগুলোকে ধরে নিয়ে এসে আমরা এই ছোট প্যানেলে বসাই দিব। যেরকম আমরা করছিলাম কিসে, ইলাস্ট্রেটরে করছিলাম, সেম ওয়েতে আমরা এই জিনিসগুলো করব। ঠিক আছে। এখান থেকে প্রপার্টিসটাকেও নিয়ে আসি, তারপর অ্যাডজাস্টমেন্ট যেটা আছে অ্যাডজাস্টমেন্টের উপরে যা ক্লোজ করে দিই, এখানে লাইব্রেরিটাও ক্লোজ করে দিই, যেগুলো আমাদের প্রয়োজন নেই। ঠিক আছে। সো এখানে দেখেন লেয়ারের ভিতরে আরো কি কি আছে, লেয়ারের ভিতরে আছে হচ্ছে চ্যানেল প্যাথ বা আদার্স যা যা আছে, এই জিনিসগুলো এরকম সেম ওয়েতে থাকবে। তাহলে কিরকম হইলো, এখানে দেখেন লেয়ার প্যানেলটা থাকলো বা ডান পাশে সবচেয়ে বড় আকারে, আর তারপরে হচ্ছে ছোট ছোট করে কিছু টুলস থাকলো। যেমন এখানে আমার হিস্ট্রি আছে, কমেন্টসটা কখনো প্রয়োজন নেই, কমেন্টসটাকে আমরা ডিলিট করে দিই। তারপরে কালার দরকার আছে, এখানে সোয়াস আছে, প্যাটার্ন আছে, গ্রেডিয়েন্ট আছে, তারপরে হচ্ছে প্রপার্টিজ আছে। এর বাইরে আরো কিছু কিছু জিনিস আমাদের প্রয়োজন, সেই জিনিসগুলো নিয়ে আসতে হলে অবশ্যই আমরা উইন্ডো থেকে নিয়ে আসবো, উইন্ডো মেনু থেকে। তো আমরা জানি কি যত ধরনের আমাদের টুলস টেবিল প্রয়োজন সেই জিনিসগুলো আমরা উইন্ডো মেনুতেই পাবো। And এখান থেকে প্রথমত লাগবে হচ্ছে ব্রাশ। সো ব্রাশ জিনিসটা হচ্ছে ফটোশপের মোস্ট পাওয়ারফুল একটা টুল, যে ব্রাশ দিয়ে আমরা অনেক ধরনের কাজ করতে পারি, আস্তে আস্তে দেখবো। তারপরে চলেন আমরা এখান থেকে হচ্ছে গ্রেডিয়েন্টটা, গ্রেডিয়েন্ট অলরেডি আছে, and আমরা এখান থেকে নিব হচ্ছে ক্যারেক্টার, লেখালেখি বা টাইপোগ্রাফি টাইপের যে জিনিসগুলো আছে সেগুলো করার জন্য আমাদের অবশ্যই ক্যারেক্টারটা প্রয়োজন আছে। And তারপরে হচ্ছে নেভিগেটরটা প্রয়োজন নাই, তারপর নিয়ে রাখলে যদি লাগে কখনো। নেভিগেটরটা হচ্ছে আপনার ফাইলকে জুম করার জন্য, জুম ইন অথবা জুম আউট করার জন্য প্রয়োজন হয়। বুঝছেন? যা যা লাগে। আচ্ছা। সো এইগুলা হচ্ছে মোটামুটি গেল। এরপরে আদার্স আরো যদি কোনো কিছু প্রয়োজন মনে হয় তো আমরা পুরো জিনিসটা এখান থেকে নিতে পারি। আর আপনাদের অনেকের হয়তো বা যে উপরে মেনু বারের নিচে যে অপশন আছে এই অপশনটা নাও থাকতে পারে, এখান থেকে অপশনে টিক দেন, এখানে অপশনটা চলে গেছে। অপশন না থাকলে কি হয় যে আপনি টুলস কে কন্ট্রোল করতে একটু কষ্ট হয়ে যাবে। তো টুলস কে কন্ট্রোল করতে যদি কষ্ট, মানে এখান থেকে মনে করেন একটা টুল সিলেক্ট করলেন, সেই টুলস এর কন্ট্রোলের জন্য আরো কিছু ডিটেলস এখানে থাকে, সেই জিনিসটা আপনি এখান থেকে এই যে অপশনের ভিতরে পাবেন। অপশন সিলেক্ট করলে দেখেন প্রত্যেকটা টুলস এর জন্য আলাদা আলাদা এই অপশন বারে হচ্ছে বিভিন্ন ধরনের অপশন আসে। ঠিক আছে। সো আলাদা আলাদা অপশন যেহেতু আসে, এখান থেকে আমরা অবশ্যই অপশন বারটা নিয়ে রাখবো। সো এই হচ্ছে মোটামুটি আমাদের টুলস গুলা, পুরোপুরি টুলস যা যা প্রয়োজন এইগুলারে আমরা আমাদের মতো
নতুন একটা ওয়ার্ক স্পেস সেভ করে রাখবো, এখান থেকে নিউ ওয়ার্ক স্পেস যে কোনো একটা নাম দিয়ে ওয়ার্ক স্পেস সেভ করে নিলে ইলাস্ট্রেটরের মতো আমরা ফটোশপে এখানে কাজ করতে পারবো। সো আমার ওয়ার্ক স্পেস গুলো মোটামুটি এইরকম ভাবে আছে। এই জিনিসগুলো আমরা আশা করি সবাই সাজাইতে পারবো। সো টুলস এর ভিতরে যেই ইয়েগুলো আছে, টুলবারের ভিতরে এখানে দেখেন যে টুলস গুলো আছে, এই টুলস অলরেডি আমরা বেশ কয়েকটা টুলস এর কাজ এবং ব্যবহার জানি, যেটা আমরা ইলাস্ট্রেটরে অলরেডি দেখে আসছি। ঠিক আছে, যেমন এখানে হচ্ছে সিলেকশন টুল বা মুভ টুল যেটা আছে, মুভ টুল আমরা ইলাস্ট্রেটরে দেখছিলাম সিলেকশন টুল। পুরো অবজেক্টের ভিতরে সিঙ্গেল সিঙ্গেল যে অবজেক্ট গুলো বা যে লেয়ার গুলো থাকে এই জিনিসগুলোরে হচ্ছে কি করে, এটা হচ্ছে নাড়াচাড়া করে। যেমন এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেই, রেক্টেঙ্গেলটাকে যদি এখন নাড়াচাড়া বা ছোট বড় করতে চাই, ছোট বড় করতে চাইলে অবশ্যই আমার এখান থেকে মুভ টুলে যাইতে হবে। সো মুভ টুলে আসার পরে দেখেন এখানে যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে, এই সাইডে আপনাদের অনেকের অ্যাঙ্কর পয়েন্ট নাও থাকতে পারে। যদি অ্যাঙ্কর পয়েন্ট না থাকে এখানে দেখেন কন্ট্রোল বারে শো ট্রান্সফর্ম কন্ট্রোল নামে যে অপশনটা আছে, এটা তো অবশ্যই টিক দিয়ে দিতে হবে। ঠিক আছে, সো এটাতে টিক দিলে মোটামুটি আপনি যে কোনো অবজেক্টের সাইডে এরকম অ্যাঙ্কর পয়েন্ট পাবেন। তো এখানে টিক দেওয়ার পরেও যদি অনেকে অ্যাঙ্কর পয়েন্ট না আসে, সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ প্রেস করলে এই অপশনগুলো চলে আসে, অনেক সময় হাইড হয়ে থাকে। ঠিক আছে, সো হাইড হয়ে থাকলে তখন এই জিনিসগুলো হচ্ছে আপনি এখানে আনতে পারবেন না। সো তারপরেও যদি না আসে, আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলে এটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম মোডে চলে যাবে। ফ্রি ট্রান্সফর্ম হলে তখন এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট গুলা পাওয়া যাবে। আচ্ছা, সো এরপরে হচ্ছে যে ইয়েগুলো আছে সিলেকশন করার জন্য, যে কোনো একটা অবজেক্ট সিলেকশন করার জন্য এখানে আমাদের বেশ কয়েকটা টুল আছে। অবজেক্ট সিলেকশন করতে হলে আমাদের ফটোশপে কোনো একটা ছবি অথবা কোনো একটা অবজেক্ট ভিতরে নিয়ে আসতে হবে। সো এখানে নতুন ডকুমেন্টস নিয়ে আমরা সাধারণত ব্যানার অথবা সোশ্যাল মিডিয়া টাইপের যে জিনিসগুলো আছে এগুলো ডিজাইন করে থাকি। আর অবজেক্টকে আমরা সিলেক্ট করে অবজেক্টকে কাট করা অথবা অবজেক্টকে বিভিন্ন বিভিন্ন ওয়েতে ইয়া করা, মডিফাই করার জন্য এখানে অবজেক্ট নিয়ে আসতে হবে। অবজেক্ট আনার জন্য আমরা দুই তিনটা পদ্ধতি ফলো করতে পারি। একটা হচ্ছে ফাইল থেকে জাস্ট ওপেনে যাই, এন্ড ওপেন থেকে সরাসরি আমাদের যে ইয়েগুলো আছে ইমেজ যেখানে আছে সেখান থেকে ডাবল ক্লিক অথবা এখান থেকে ওপেন করলে নতুন একটা ডকুমেন্টস এর ভিতরে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, সো ওপেন হওয়ার পরে এখন এই জায়গা থেকে যদি কোনো একটা অংশকে সিলেক্ট করে সেই অংশরে মডিফাই করতে চাই, তাহলে আমাদের এখানে বেশ কয়েকটা টুল আছে। যেমন এখানে মার্কিউ সিলেকশন টুল আছে, তারপরে হচ্ছে এলিপ্টিক্যাল মার্কিউ আছে, সিঙ্গেল রো আছে, সিঙ্গেল কলাম আছে, তারপরে হচ্ছে এখানে সিলেকশন, ল্যাসো সিলেকশন এন্ড পলিগনাল টুল আছে, কুইক সিলেকশন। সো এই জিনিসগুলো কিভাবে কাজ করে, সো প্রথমত হচ্ছে যদি আমরা মার্কিউ সিলেকশনটা যাই, আরেকটা ছবি ওপেন করি, একটা ছবিতে সবকিছুই বোঝা যাচ্ছে না। এখান থেকে আমরা okay. So, এটা যদি দেখি, দেখেন এখানে আমরা যদি চাই যে এখানে আমাদের যে লোগোটা আছে এই লোগোটা এখান থেকে কেটে আমরা সাদা এই জায়গাতে নিয়ে আসবো, সেক্ষেত্রে আমরা এখান থেকে যে মার্কিউ সিলেকশন টুল আছে, এই রেক্টেঙ্গেল মার্কিউ সিলেকশন টুল আছে, এই টুলটা ব্যবহার করতে পারি। সো এই টুলটা দিয়ে শুধুমাত্র কি হবে, চারকোনা জাতীয় যে ইয়েগুলো আছে, সিলেকশন গুলো আছে, এইটুকু সিলেকশন করতে পারবো চারকোনা টাইপের। সো এটাকে যদি আমরা জাস্ট ক্লিক করে এভাবে ড্র্যাগ করে ধরে নিয়ে আসি, দেখেন এটা পুরো এরিয়াটা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পরে এখন এটাকে যদি এখান থেকে কপি করে নিতে চাই, কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল সি অথবা এডিট থেকে কপি করে নিতে পারি। জাস্ট এখানে কপি, এখানে হচ্ছে পেস্ট, এখানে এই জিনিসটা চলে আসবে এখানে। ঠিক আছে, অথবা এখান থেকে চাইলে আমরা সরাসরি এটাকে মুভ করেও নিয়ে যেতে পারি। সো সেক্ষেত্রে সিলেকশন থাকা অবস্থায় আমরা সরাসরি যে মুভ টুল আছে, মুভ টুলটা সিলেক্ট করে জাস্ট এটাকে ধরে যে ডকুমেন্টস এর উপরে নিতে চাচ্ছি ওইখানে মাঝখানে নিয়ে আসে এভাবে ছেড়ে দিই। দুইটা ওয়েতে আমরা নিতে পারি। ঠিক আছে, এখন এই যে যে এরিয়াটা সিলেক্ট করে রাখছি অলরেডি, এই জিনিসটাকে তো এখন ডিসিলেক্ট করতে হবে, অথবা না হলে আপনি এই অবজেক্টের ভিতরে বা এই যে ফাইলটা ওপেন করা আছে এর ভিতরে কোনো অংশে আপনি নাড়াচাড়া করতে পারবেন না, কোনো একটা অংশকে আপনি এখান থেকে কোনো মডিফাই করতে পারবেন না। সো এই জিনিসটাকে ডিসিলেক্ট করার জন্য আমরা যাব সিলেকশন মেনুতে, এখান থেকে দেখেন ডিসিলেক্ট অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি। আর এখান থেকে যদি না যাইতে মন চায়, সেক্ষেত্রে আমরা এই মার্কিউ সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় এই এরিয়ার বাইরে যে কোনো জায়গাতে একটা ক্লিক দিলেই ওইটা আবার সিলেকশনটা চলে গেছে। সো অনেক সময় হয় কি যে জায়গাটা সিলেকশন করা আছে এখান থেকে আমাদের সিলেকশনের
এরিয়াটা হয়তোবা কম করতে হবে অথবা বেশি করতে হবে, এরকম অনেক সময় প্রয়োজন হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা কি করব দেখেন, সিলেকশন টুল সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি কিবোর্ড থেকে অল্টার প্রেস করি, সরি শিফট প্রেস করি, তাহলে দেখেন এখানে একটা প্লাস চিহ্ন আসছে। তো প্লাস চিহ্ন অর্থ কি আপনি আরো এরিয়া, সিলেকশন এরিয়া বাড়াইতে পারবেন। ঠিক আছে, সো এখান থেকে আপনি সিলেকশন এরিয়া আরো বাড়াইতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়। আর এমন যদি মনে হয় যে আননেসেসারি এরিয়া সিলেক্ট সিলেক্ট হয়ে গেছে, সেই জায়গাগুলোকে আপনি কিভাবে বাদ দিবেন, সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে অল্টার প্রেস করে দেখেন মাইনাস চিহ্ন আসবে, সিলেকশন টুলের উপর মাইনাস চিহ্ন আসবে। সো ওইটারে ক্লিক করে আপনি যে এরিয়াটুকু বাদ দিতে চাচ্ছেন ওইটুকু ক্লিক দিলে দেখেন এরকম ভাবে ড্র্যাগ করলে ওই সিলেকশন এরিয়াটুকু বাদ হয়ে যাবে। ঠিক আছে, সো এটা শুধুমাত্র এই সিলেকশন টুল দিয়েই না, এর নিচে দেখেন যে টুলগুলো আছে এখানে, ল্যাসো সিলেকশন, তারপর পলিগনাল ল্যাসো, এই জিনিসটুকু দিয়েও আমরা চাইলে করতে পারি। সো কিভাবে সেটা করব দেখেন। আচ্ছা, এখান থেকে আরেকটা টুল নেই, সেটা হচ্ছে এখানে মনে করেন যে একটা ইলিপ্টিক্যাল মার্কিউ সিলেকশন টুল যেটা আছে, এই টুলটা দিয়ে আমরা করতে পারবো কি নির্দিষ্ট যে কোনো সার্কেল টাইপের যে এরিয়াগুলো আছে সেই জিনিসগুলো আমরা সিলেক্ট করতে পারবো। সো প্রথমে মার্কিউ সিলেকশন দিয়ে গেছে কি চারকোনা টাইপের যে জায়গাগুলো আছে সেগুলো, তারপরে ইলিপ্টিক্যাল মার্কিউ দিয়ে গেছে হচ্ছে আপনার গোল করা যে জায়গাগুলো আছে। যেমন আমি যদি এই মানুষের মাথাটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে যাই, জাস্ট এটা কিন্তু চারকোনা সিলেক্ট করলে আবার হবে না। ঠিক আছে, এটা সিলেক্ট করলাম, এন্ড সিলেক্ট করে এটারে কপি করে যদি নিতে চাই কিবোর্ড থেকে কন্ট্রোল সি। অনেক সময় হয় কি যে আপনার এই লেয়ারটা সিলেক্ট যদি না থাকে, লেয়ার সিলেক্ট না থাকলে কিন্তু কপি হবে না। দেখা গেলো এখানে দুই তিনটা লেয়ার আছে, আর আপনি হচ্ছে সিলেক্ট করছেন এই এরিয়াটুকু, এখন কপি করে নিতে যাচ্ছেন, কপি করেন, কপি করে দেখেন কি বলতেছে, কুড নট কমপ্লিট দ্য কপি অ্যামাউন্ট বিকজ দ্য লেয়ার সিলেক্টেড লেয়ার আর এমটি। মানে এখানে অন্য যে লেয়ার সিলেক্ট আছে এই লেয়ারের ভিতরে এই অংশটুকু নাই। সো সেক্ষেত্রে অবশ্যই আপনার যেই কাজটা যে লেয়ারের উপরে করবেন ওই নির্দিষ্ট লেয়ারটা সিলেক্টেড থাকতে হবে। ঠিক আছে, আবার সিলেক্টেড থাকলে অনেক সময় কপি হবে না যদি এই লেয়ারটা লক করা থাকে। সো এখানে দেখেন লেয়ারটা লক করা আছে, এই লকের উপরে ক্লিক দিলে এটা আনলক হয়ে যাবে। কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন এবং এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। তারপরে এটাকে যদি বড় ছোট করতে মন চায় আপনি এখান থেকে মুভ টুলে চলে আসবেন, এখানে শো ট্রান্সফর্ম কন্ট্রোল বাটন, তারপরে এটাকে ধরে যখন যেখানে খুশি যেদিকে খুশি সেরকম ভাবে বড় ছোট করতে পারবেন। আশা করি সিলেকশন করা বা এখান থেকে আপনার ল্যাসো সিলেকশন, তারপর মার্কিউ সিলেকশন বা রেক্টেঙ্গেল সিলেকশন যেটা আছে এইটুকু আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এরপরে দেখেন যে সিলেকশনের আরো কয়েকটা টুল আছে, এখানে হচ্ছে আপনার ল্যাসো এবং পলিগনাল ম্যাগনেটিক ল্যাসো আছে। সো এখন ল্যাসো টুল যেটা আছে, ল্যাসো সিলেকশন টুল, এটা হচ্ছে একটা ফ্রি হ্যান্ড সিলেকশন যেটা দিয়ে আমরা নির্দিষ্ট কোন একটা এরিয়া সিলেক্ট করতে পারবো। যদি মনে করি যে এই ক্যাপের যে এরিয়াটা, ক্যাপের এরিয়াটা কি রকম আছে, এটা গোলও না আবার হচ্ছে কি চার কোনাও না, এটা গোল করে নিলে দেখেন এখানে সিক্স বা আদার্স অন্যান্য এরিয়া গুলো চলে আসতেছে। তারপরে যদি আমরা এখান থেকে রেক্টেঙ্গেল নিয়ে করি সেক্ষেত্রেও বাইরের অনেক কিছু এরিয়া চলে আসতেছে। ঠিক আছে, তো এক্ষেত্রে কি করতে পারি, এক্ষেত্রে আমরা হচ্ছে এখানে ল্যাসো সিলেকশন যেটা ফ্রি হ্যান্ড সিলেকশন সেটা ব্যবহার করতে পারি। সেটা ব্যবহার করার জন্য নর্মালি আপনি সিলেক্ট করে কিবোর্ড থেকে মাউস প্রেস করে জাস্ট চেপে ধরে রাখতে হবে, ধরে যেখান যেখান দিয়ে আপনি সিলেক্ট করতে চান ওই এরিয়া গুলোর উপর দিয়ে মাউস এরকম ভাবে ড্র্যাগ করে নিয়ে যেতে হবে। যে এরিয়াটুকু সিলেক্ট করতে চাই দেখেন এইটুকু এখন ফ্রি হ্যান্ড সিলেকশন হয়ে গেছে। ঠিক আছে, এবার চাইলে আপনি এই এরিয়াটাকে কপি করে যে কোনো জায়গাতে নিয়ে বসাইতে পারবেন। হুম, ঠিক আছে। সো এরপরে দেখেন আরেকটা যে সিলেকশন টুল আছে সেটা হচ্ছে পলিগনাল ল্যাসো। পলিগনাল ল্যাসো টুলটা হচ্ছে জাস্ট নির্দিষ্ট এরিয়াকে ক্লিক করে ধরে ধরে নিতে পারবো। যেমন এখান থেকে যদি পলিগনাল ল্যাসো দিয়ে সরি ল্যাসো টুল দিয়ে নিতে চাই তাহলে অনেক সময় এটা মাউস একটু নাড়াচাড়া লাগলে আঁকা বাঁকা হয়ে যেতে পারে। ঠিক আছে, সিলেকশন এরিয়াটা আঁকা বাঁকা হয়ে যেতে পারে। সো এই জিনিসটা যেন না হয় একটু সোজা টাইপের সিলেক্ট করতে পারি, কাইন্ড অফ পেন টুলের মতো কাজ করে। জাস্ট এখানে একটা ক্লিক দেন, এরকম প্যাথ লাইন ধরে নেবে, তারপরে হচ্ছে পর্যায়ক্রমে আপনি ছোট ছোট জায়গাগুলোকে ক্লিক দিয়ে দিয়ে এরিয়া করে আপনি এটাকে সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, সো সিলেক্ট করার পরে শুধুমাত্র এখান থেকে জাস্ট কপি পেস্ট করতেছি, কপি পেস্টে না আপনি চাইলে এখানেও এটারে মডিফাই করতে পারবেন, বড় ছোট করতে পারবেন। ঠিক আছে, নির্দিষ্ট ওই অংশে বড় ছোট করে এখানে যতটুকু যা করা সেটা করতে পারবেন সিলেকশন টুল দিয়ে। যেহেতু এই টুলস গুলো দেখানোর জন্য আলাদা কোনো ইয়া করা লাগতেছে না বা কোনো প্রজেক্ট করার কোনো অপশন নাই, সেই ক্ষেত্রে
আপাতত শুধু কপি পেস্টই দেখাচ্ছি, না হলে আমরা এগুলো দিয়ে আরো অন্যান্য যে কাজগুলো করতে পারি, সিলেকশন এরিয়াটাকে কিভাবে মডিফাই করতে পারি। সো নর্মালি আমরা কি করতে পারি, যে এখানে মনে করেন যে এই এরিয়াটুকু আপনি ডিলিট করে দিয়ে অন্য কিছু লিখবেন এখানে। সো এই এরিয়াটুকু সিলেক্ট করেন, সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে কিন্তু এটুকু ডিলিট হয়ে যাবে। ঠিক আছে। আর এই এরিয়াটুকুকে যদি আবার আপনি অন্য কালার দিয়ে ফিল আপ করতে চান, যে বাইরের কোথাও যাবে না, তাহলে অবশ্যই এটাকে সিলেক্ট করে এখান থেকে দেখেন ব্রাশ টুল আছে, ব্রাশ টুলে নিয়ে এই কালারটা সিলেক্ট করবেন। তারপর এটাকে জাস্ট ফিল করে দিয়ে এখানে যা মন চায় কিছু একটা লিখে দিতে পারবেন। ঠিক আছে। সো সিলেক্ট করে আমরা সিলেকশন এরিয়াটাকে অনেকভাবে ব্যবহার করতে পারবো, অনেকভাবে ব্যবহার করতে পারবো। সেটা আপাতত হচ্ছে টুলস গুলা সম্পর্কে একটু জানি, যে এই টুল গুলা দিয়ে কিভাবে কিভাবে সিলেকশন করে সেইটুকু দেখি। তারপরে বাকিগুলো আমরা হচ্ছে প্রজেক্ট যখন করব তখন এই প্রজেক্টের সাথে সাথে কাজ দেখবো আমরা। তো তারপরে আছে হচ্ছে এখানে পলিগনাল লেসো দেখলাম, এরপর আছে ম্যাগনেটিক লেসো। সো ম্যাগনেটিক লেসোটা কিভাবে কাজ করে, যে কোনো একটা অবজেক্টকে ট্র্যাকিং করে। সো অবজেক্টকে ছবি টবি দেখে আছে নাকি কিছু। সো মনে করেন যে এখানে যে অবজেক্টটা আছে এই অবজেক্টটা সরাসরি ট্র্যাকিং করবে। আমরা নর্মাল সিলেকশনে কি করছি, একটা দিয়ে হচ্ছে রেক্টেঙ্গেল সিলেক্ট করছি, একটা গোল সিলেক্ট করছি, তারপরে লেসো সিলেকশনে ফ্রি হ্যান্ড সিলেক্ট করছি, যেখানে করছি যে কোনো জায়গাকে নাড়াচাড়া করে সিলেক্ট করছি। তারপরে হচ্ছে পলিগনাল লেসরে জাস্ট ক্লিক করে করে সিলেক্ট করছি। And এই প্রত্যেকটা জিনিসে আরো একটু সহজভাবে সিলেক্ট করার জন্য এখানে দেখেন ম্যাগনেটিক লেসো যে টুল আছে এটা। সো এটার জন্য অবশ্যই আপনার ইমেজের কোয়ালিটি অথবা অবজেক্ট যেটা আছে এটা ভিজিবল থাকতে হবে, ব্যাকগ্রাউন্ড এবং ফরগ্রাউন্ড দুইটা আলাদা আলাদা ভাবে ভিজিবল থাকতে হবে। সো ম্যাগনেটিক লেসোটা সিলেক্ট করার পর আপনি অবজেক্টের যে কোনো একটা জায়গাতে ক্লিক দেবেন, দেওয়ার পর জাস্ট মাউসটা এরকম ভাবে টেনে নিয়ে যাবেন, অটোমেটিকলি এই অবজেক্টের এই এরিয়াগুলো সিলেক্ট করবে। হ্যাঁ হ্যাঁ, কমে গেল। হুম, ঠিক আছে। জাস্ট এই অবজেক্টের সাইডটা আপনি মাউস টেনে নিয়ে যাবেন। এরপরে যদি বাড়তি কোনো জায়গাতে আপনার সিলেকশন এরিয়া পড়ে যায়, সেক্ষেত্রে এটা পরে মডিফাই করতে হবে। মনে করি এই বরাবর এটুকু, যেখানে শুরু করছিলাম জাস্ট এখানে এসে ক্লিক দেন, এরকম হয়ে গেছে। So এখন কিছু কিছু জায়গাতে দেখেন এই কানের এই এরিয়া গুলাতে হচ্ছে সিলেকশন হয় নাই, এখানে সিলেক্ট হয় নাই, এই জায়গাতে কিছু কিছু বাড়তি অংশ থেকে গেছে। So এইগুলোরে আমরা কিভাবে মডিফাই করব, এগুলোকে মডিফাই করার জন্য অবশ্যই আমরা এখান থেকে ল্যাসো টুল যেটা আছে ল্যাসো টুলটা ব্যবহার করব। সো ল্যাসো টুল সিলেক্ট করে আমি যদি কিবোর্ড থেকে অল্টার প্রেস করি তাহলে দেখেন মাইনাস হয়, এই এরিয়াটুকু মাইনাস মাইনাস করতে পারবো, যে যে এরিয়াটুকু বাড়তি সিলেক্ট হয়ে গেছে ওইটুকু মাইনাস করতে পারবো। আর যদি কিবোর্ড থেকে শিফট প্রেস করি তাহলে এরকম প্লাস চিহ্ন আসবে। ঠিক আছে। সো প্লাস চিহ্ন আসার পরে আপনি জাস্ট শিফট চেপে ধরে যেই এরিয়াটুকু সিলেকশনের ভিতরে ইনক্লুড করতে যাচ্ছেন ওই এরিয়া বরাবর দাগ দিলে এটা সিলেকশন এরিয়ার মধ্যে ঢুকে যাবে। যেমন এইটুকু। ঠিক আছে। তারপরে যেমন এইটুকু এখান থেকে এই এরিয়াটুকু, যতটুকু জায়গা আমরা সিলেকশনের মধ্যে ঢুকাইতে চাই ওইটুকু এভাবে সিলেক্ট করে দিই। আর এই এরিয়াটুকু মাইনাস করতে হবে, অল্টার চেপে আপনি এই বরাবর মাইনাস করে দেন, তাহলে কি হবে, সিলেকশনটা পুরোপুরি পারফেক্ট করতে পারবেন। যেমন এখান থেকে এই এরিয়াটুকু আমরা সিলেকশনের ভিতরে নিয়ে আসবো, মাইনাস করে দেবো এটুকু। ঠিক আছে। এখান থেকে এই এরিয়া বরাবর এগুলো মাইনাস করে দিব। লেসার টুলটা মোটামুটি একটু ভালো ওয়েতে ব্যবহার করতে পারলে আপনি ছোট ছোট অনেক এরিয়া ধরে নিয়ে কাজ করতে পারবেন। সো এটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পরে এখন আমরা মুভ টুলে যাই, মুভ টুল দিয়ে ধরে এটাকে যে কোনো জায়গাতে নিয়ে বসে আমরা কাজে লাগাইতে পারি। এটা যদি একটু বড় করে দিই তাহলে টুপিটা মাথার মধ্যে ঢুকে যাবে। So এখন এই টুপি যেটা আছে বা এখানে যে লোগো গুলো আছে এইগুলো আমি নাড়াচাড়া করে মোটামুটি এদিক ওদিক সরাবো। তো সেক্ষেত্রে কি করতে হবে, দেখেন এখানে আমার কিন্তু অলরেডি অনেকগুলো লেয়ার হয়ে গেছে, যেমন লেয়ার 1 2 3 4 5 6, 6টা লেয়ার হয়ে গেছে। এখন প্রথম যে লোগোটা নিয়েছিলাম এই লোগোটা কোন লেয়ারে আছে সেই জিনিসটা কিন্তু আমরা নর্মালি দেখে বুঝতে পারতেছি না। জাস্ট একটা একটা করে লেয়ার যদি সিলেক্ট করি তাহলে বুঝতে পারবো যে কোন লোগোটা কোন লেয়ারে অথবা কোন অবজেক্টটা কোন লেয়ারে আছে।
So, এখানে কি করবো, আমরা প্রত্যেকটা অবজেক্টের নাম লিখে রাখবো, অথবা আপনারা চাইলে এখান থেকে অটো সিলেক্ট নামে যে অপশনটা আছে এটা যদি অন করে রাখেন, তাহলে নির্দিষ্ট কোন একটা লেয়ারের উপরে ক্লিক দিলে সেই লেয়ারটা সিলেক্ট হবে। ঠিক আছে, অটোমেটিকলি সেই লেয়ারটা সিলেক্ট হবে। যেমন এখানে এই লোগোর উপরে ক্লিক দিলাম, এটা এখানে এই লোগোর নির্দিষ্ট যে লেয়ারটা আছে এই লেয়ারটা সিলেক্ট হবে। কিন্তু অটো সিলেক্টের আরেকটা বিপদের মানে যে বিষয়, ঝামেলার বিষয়, সেটা হচ্ছে দেখেন এই মানুষের ছবির নিচেই কিন্তু আরেকটা ছবি আছে, দেখেন এই লেয়ারটা কিন্তু আমি এখন সিলেক্ট করতে পারতেছি না অটো সিলেক্ট দিয়ে। কেন? কারণ এটা একটার উপর আর একটা আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমার এই মানুষের লেয়ারটা সিলেক্ট করতে হলে অবশ্যই এখান থেকে লেয়ার প্যানেল থেকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এই জন্য অটো সিলেক্টটা সবসময় কাজ করে না, বা অটো সিলেক্ট সবসময় সুবিধা আপনাকে দিবে না, এই জিনিসটা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। ঠিক আছে, সো এখান থেকে অটো সিলেক্টটা বন্ধ করে দেন, বন্ধ করার পর আপনি এখানে লেয়ার বাই লেয়ার সিলেক্ট করার এই অভ্যাসটা করেন। যেমন ইলাস্ট্রেটরে কিন্তু যে কোনো কিছু সিলেক্ট করার জন্য কি নর্মালি ওর উপরে ক্লিক দিলেই সিলেক্ট হয়ে যাইতো। তো সেক্ষেত্রে এখানে আরেকটা সহজ অপশন হচ্ছে, আপনি যদি একটার উপরে অনেকগুলো 2-3টা লেয়ার থাকে, যেমন এখানে যেমন নিচেই টুপি আছে বা আদার্স আরেকটা ছবি আছে, একটা অবজেক্টের নিচে যদি 2-3টা ছবি থাকে বা লেয়ার থাকে, সেক্ষেত্রে কি করবেন, যে কোনো একটা লেয়ারের উপরে রাইট ক্লিক করলে ওই রাইট ক্লিকের নিচে ওই বরাবর যতগুলো অবজেক্ট আছে সবগুলো লেয়ার এখানে শো করবে। আপনি চাইলে একটা একটা করে সিলেক্ট করতে পারেন। দেখেন এখন কিন্তু সবগুলোই আমার শো করতেছে। সো এত ঝামেলা না করে সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে প্রত্যেকটা লেয়ারের নাম লিখে রাখা। যেমন এখানে লেয়ার 1 লেখা আছে, এই লেয়ার 1 লেখার উপরে যদি ডাবল ক্লিক করে এটা এডিটেবল হয়ে যাবে। এর নাম দেন হচ্ছে লোগো লেফট, বাম পাশে যে লোগোটা আছে এটার নাম দেন। এটা হচ্ছে লোগো রাইট, এখান থেকে হচ্ছে লোগো রাইট। তারপরে এটা হচ্ছে মেয়ে মানুষ, মেয়ে মানুষের লেয়ার, এটার নাম দিলাম হচ্ছে ক্যাপ। তারপরে এটার নাম দিলাম হচ্ছে শুভকামনা, শুভকামনা। তারপরে এটার নাম দিলাম হচ্ছে ছেলে মানুষ। আচ্ছা, এই যে লেয়ারের নামগুলো লিখলাম এটা কেন লিখতে হবে? প্রথমত হচ্ছে লেয়ার গুলা খুঁজে পাওয়ার জন্য, লেয়ার গুলা খুঁজে পাওয়ার জন্য নামটা সাহায্য করবে। আর সেকেন্ডলি হচ্ছে, আমরা যেহেতু মাইক্রোস্টক মার্কেট প্লেসে আমাদের ফাইলগুলো আপলোড করব, ইলাস্ট্রেটরের ফাইলগুলো আপলোড করতে যে রুলস রেগুলেশন গুলো ছিল সেগুলো মোটামুটি আমরা জেনেছি। কিন্তু ফটোশপ থেকে পিএসডি ফাইল আপলোড করার জন্য যেই রুলস রেগুলেশন গুলো আছে তার মধ্যে একটা রুলস হচ্ছে আপনার প্রত্যেকটা অবজেক্টের লেয়ার সেপারেটেড থাকতে হবে, এবং এই লেয়ার গুলা প্রপারলি নাম লিখতে হবে। মানে কোন লেয়ারে কি কাজ করছেন সেই জিনিসগুলা নাম লিখতে হবে। ঠিক আছে, তো প্রত্যেকটা লেয়ারের নাম লিখতে হবে, এই জন্য আমাদের এই জিনিসটা গুরুত্বপূর্ণ। অবশ্যই প্রত্যেকটা লেয়ারের নাম লেখার অভ্যাস যদি আপনি না করেন শুরু থেকে, তাহলে কিন্তু আপনার পরবর্তীতে যখন মার্কেট প্লেসে টেমপ্লেট হিসাবে সেল করতে যাবো, আমরা সোশ্যাল মিডিয়া টেমপ্লেট, তারপরে হচ্ছে আরো মকআপ টাইপের জিনিসগুলো আছে ফটোশপ দিয়ে বানাবো, মকআপ আমরা বানানো শিখবো সেল করার জন্য, তখন কিন্তু ঝামেলায় পড়ে যাইতে হবে। সেই জন্য অভ্যাসটা শুরু থেকে করতে হবে। এখন দেখেন শুধুমাত্র লেয়ারের নাম লিখলেই হবে না, প্রত্যেকটা জিনিসের ক্যাটাগরি ওয়াইজ আপনাকে গ্রুপ করতে হবে। যেমন লোগো যে জিনিসগুলো রাখছি আমরা, লোগো যতগুলো আছে প্রত্যেকটা লোগোকে একসাথে একটা গ্রুপের মধ্যে রাখতে হবে। এখান থেকে 2টা লোগো একসাথে সিলেক্ট করলাম, রাইট ক্লিক, এন্ড এখান থেকে গ্রুপ লেয়ার দেখেন তো কোথায় আছে। গ্রুপ লেয়ার যদি না থাকে, ও সরি, গ্রুপ লেয়ার এখানে নাই, কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করতে হবে, অথবা এই যেই জিনিসগুলোকে গ্রুপ করতে যাচ্ছি এগুলাকে সিলেক্ট করে ধরে নিয়ে আমরা এই যে ফোল্ডার আছে ফোল্ডারের উপরে ছেড়ে দিব। এরপরে আবার এই গ্রুপের নাম আবার লিখতে হবে। ঠিক আছে, যেমন আমি এখানে লিখলাম অল। অবশ্যই প্রত্যেকটা লেয়ারের ক্যাটাগরি ওয়াইজ গ্রুপ করতে হবে এবং নাম লিখতে হবে। তারপরে কোন লেয়ারটা কোথায় দেখা যাবে বা কখন কোথায় ভিজিবল হবে সেই জিনিসগুলো আমরা এখান থেকে হচ্ছে ডিফাইন করে দেবো। যেমন নিচেই যে ক্যাপটা আছে, ক্যাপটারে যদি আমরা উপরে বসাইতে চাই, মাথার উপরে বসাইতে চাই, তাহলে হয়তোবা এখানে বসাইতে হবে এই বরাবর, কিন্তু এটা দেখেন নিচেই চলে যাচ্ছে। সো ফটোশপ কাজ করে কি, লেয়ার স্ট্র্যাটেজি হচ্ছে যে লেয়ারটা উপরে থাকবে এখান থেকে অ্যালাইন্ড অনুযায়ী, যে লেয়ারটা উপরে থাকে সেটা ভিজিবল থাকে, আর যেটা নিচে থাকে সেটা ইনভিজিবল থাকে। সেটা যদি মাথার উপরে বসাইতে চাই তাহলে এই লেয়ারটাকে ধরে আমার উপরে নিয়ে যেতে হবে, জাস্ট এটাকে ধরে এই লেয়ারের উপরে নিয়ে যেতে হবে। এখন দেখেন এটা উপরে দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে এই ছবিটা যদি আমি উপরে দেখাইতে চাই, জাস্ট ছবিটা ধরে নিয়ে এখানে উপরে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো যে লেয়ারটা ভিজিবল করতে চাই সেই লেয়ারটা থাকবে উপরে, এবং উপরের লেয়ারটা সবসময় ভিজিবল থাকবে, নিচে যে লেয়ার গুলো আছে এই জিনিসগুলো থাকবে ইনভিজিবল। ঠিক আছে,
তো এই হচ্ছে মোটামুটি আমাদের এখানে সিলেকশন টুল, তারপরে কুইক সিলেকশন, রেক্টেঙ্গেল, সরি, ইলিপ্টিক্যাল সিলেকশন, তারপরে হচ্ছে ল্যাসো, মার্কিউ, পলিগন বা আদার্স যে সিলেকশন টুল গুলো আছে এই জিনিসগুলোর ব্যবহার। সো মেইনলি হচ্ছে আমরা মুভ টুল দিয়ে কি করি, প্রত্যেকটা কাজ শেষ করার পরে, প্রত্যেকটা টুলস এর অ্যাক্টিভিটি শেষ হওয়ার পরে আমরা তখন আবার মুভ টুলে চলে আসি, মুভ টুল দিয়ে বাকি যে কাজগুলো আছে সেইগুলো আমরা করে থাকি। ঠিক আছে। সো এখান থেকে হচ্ছে আমরা এইরকম জিনিসটা, না এটা এখানে রাখা যাবে না, এটা থাক, ভালো জিনিস না। ঠিক আছে। So, এ হচ্ছে মোটামুটি আমাদের টুলস বার ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে প্রথম যে তিনটা টুলস আছে এই জিনিসগুলো সম্পর্কে আলাপ আলোচনা। তো আপনাদের প্রথম দিনের কাজ হচ্ছে আপনি ওয়ার্ক স্পেস থেকে যে যে জিনিসগুলো দেখাইছি এই টুলস গুলো আপনি নিবেন, এখান থেকে নামগুলো একবার একটু দেখে নেন যে কি কি লাগবে। আমি এগুলো একটু অন করে রাখি। এখানে যেমন হিস্ট্রি, অ্যাকশন এগুলো লাগে, তারপরে হচ্ছে ব্রাশ, এই নিচের দিকে দেখেন ক্যারেক্টার, গ্লিপস, প্রপার্টিস, কালার, সোয়াস, প্যাটার্ন, গ্রেডিয়েন্ট, অ্যাডজাস্টমেন্ট, তারপরে এখানে ব্রাশ, তারপরে আছে নেভিগেটর, আর লেয়ারটা তো অবশ্যই। এই জিনিসগুলা হচ্ছে আপনি ওয়ার্ক স্পেসে নিয়ে পুরো জিনিসটা সেভ করে রাখবেন। আর ছবি ইম্পোর্ট করার জন্য আমি দেখাইছি কিভাবে, যে এখান থেকে সরাসরি ওপেন করে নিয়ে আসবেন, অথবা আপনি চাইলে আপনার ছবি যেখানে আছে ওই জায়গা থেকে সরাসরি জাস্ট টান দিয়ে ধরে এখানে বসাইতে পারবেন। তো এরকম যদি বসান তাহলে কি হবে, যে আপনার এটা আর্টবোর্ডের উপরে বসবে, তারপর এখান থেকে ডান করে দেন, আর্টবোর্ডের উপরে বসছে। And আপনি যদি মনে করেন যে এই জিনিসটাকে নতুন আরেকটা লেয়ারে বসাবেন, অথবা আসলে আরেকটা উইন্ডোতে নিয়ে বসাবেন, এটাকে ধরে অবশ্যই ফটোশপে যে ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গাতে ছাড়তে হবে। সো ফাঁকা জায়গাতে যদি ছাড়েন তাহলে এটা দেখেন আলাদা একটা উইন্ডো বা ট্যাবে এখান থেকে ওপেন হবে। সো আপনার ফটোশপের ভিতরে যতগুলো ট্যাব ওপেন হবে, যতগুলো উইন্ডো এখান থেকে ওপেন হবে, আপনার র্যামটা তত বেশি এখানে সে রিজার্ভ করে রাখবে। সো চেষ্টা করবেন যে আপনার কাজের অতিরিক্ত যে জিনিসগুলো আছে, অপ্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেই ট্যাবগুলা কেটে জাস্ট ফটোশপে ফ্রিলি আপনি ব্যবহার করতেন। ঠিক আছে। সো এই মোটামুটি হচ্ছে আমাদের ফটোশপের প্রথম দিনের আলাপ আলোচনা। সো নেক্সট দিনে আমরা হচ্ছে আরো কিছু অ্যাডভান্স সিলেকশন, তারপরে হচ্ছে লেয়ার মাস্কিং, গ্রুপ ট্রুপ, তারপরে লক করা, এই জিনিসগুলা আলাপ আলোচনা করব। আর আদার্স যে টুলস গুলো আছে টুলস গুলো আমরা অল্প কয়েকদিনের মধ্যে শিখে ফেলবো, তারপরে আমরা কি যেন